টিভি বাংলা। রোহিত, এই রোহিত, কখন থেকে ডাকছি তোকে। কি হয়েছে বাবা? স্কুল থেকে এসে কিচ্ছু খাসনি, খেলতেও যাসনি, চুপটি করে বসে আছিস। কি হয়েছে বাবা? মা, কিছুদিন পরে আমাদের পরীক্ষা। মাস্টার মশাই বলেছেন পরীক্ষার ফি না দিতে পারলে আমাকে পরীক্ষা দিতে দেবে না। আর আগের যে 4 মাসের বেতন বাকি আছে ওইটাও পরীক্ষার আগে পরিশোধ করে দিতে বলেছেন। এত টাকা কোথায় পাবে তুমি মা? তোর বাবা আসুক, তাকে বলে কিছু না কিছু ব্যবস্থা ঠিক করা যাবে। তুই চিন্তা করিস না বাবা। বাবা যে কত কষ্ট করে এই সংসার পরিচালনা করে সেটা আমি বুঝি তো মা। আর তুমিও যে কতদিন না খেয়ে থাকো সেটাও আমি জানি। আমি চাই না আমার জন্য তোমাদের আর হয়েছে। তোকে আর এত পাকনামি করতে হবে না। খেয়ে নিবি, চল, অনেক বেলা হলো। খেয়ে পড়তে বসবি, মন দিয়ে পড়াশোনা করবি। হ্যাঁ মা, আমি তো সব সময় মন দিয়ে পড়াশোনা করি, সেটা তো তুমি জানো মা। হ্যাঁ রে সোনা বাবা, সেটা তো আমি জানি। তুই হলো আমার সোনা ছেলে। গিন্নি, রোহিত দেখছি আজ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তা ঘুমোবে না? কত রাত হলো, সে খেয়াল কি আছে তোমার? এই নাও, বাজার এনেছি। দাও না, এই রাতে আর কিছু বলবো না লোকটাকে। অনেক পরিশ্রম করে এসেছে, চিন্তায় ঘুমাতে পারবে না। কোথায় পাবে এত টাকাও? কারো কাছ থেকে ধার নিতে বলবো কি? দেখি, কালকে সকাল হোক, সকালেই যা বলার বলবো। এই সব চিন্তা করতে করতে কমলা ঘুমিয়ে পড়ল। শোনো না গো, কিছুদিন পর রোহিতের পরীক্ষা। মাস্টার মশাই বলেছেন পরীক্ষার ফি না দিতে পারলে ওকে পরীক্ষা দিতে দেবে না। আর আগের যে 4 মাসের বেতন বাকি আছে ওইটাও পরীক্ষার আগে পরিশোধ করে দিতে বলেছেন। এখন কি করবে গো তুমি? তুমি তো জানো গিন্নি, সারা মাস হাড় ভাঙা পরিশ্রম করে মাস শেষে মাত্র 3000 টাকা পাই। মালিককে বেতন বাড়ানোর কথা বলে আমার সঙ্গে যে ব্যবহার করেছিলেন, আমি যদি অন্য কোনো কাজ পেতাম ওনার কাছে আর কাজই করতাম না। এই দুর্মূল্যের বাজারে 3000 টাকায় কি হয় বলো? ওই টাকায় যে আমাদের সারা মাস পেট ভরে ডাল ভাতও জোটে না। মাসের শেষে যেখানে তোমায় আমায় আধ পেটে খেয়ে থাকতে হয়, সেখানে আমি আরো অতিরিক্ত টাকা কোথায় থেকে দেব বলো? তাহলে কি ছেলেটা পরীক্ষা দিতে পারবে না? ও পড়াশোনায় এত ভালো, এভাবে তো আর ওর পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে না। কিছু একটা করো তুমি। কারো কাছ থেকে কিছু দিনের জন্য টাকাগুলো না হয় ধার নাও। টাকাগুলো তো ধার নিলেই হবে না, পরিশোধও করতে হবে। মাসের শেষে যেখানে না খেয়ে থাকতে হয় সেখানে টাকাগুলো পরিশোধ করা যে অসম্ভব তা তো তুমি জানো। শোনো না, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। তুমি তো জানো আমার দাদু কমলার রসগোল্লা বানাতেন। বাবা বলতেন দাদুর হাতের রসগোল্লার নাম ডাক মানুষের মুখে মুখে ছিল। আমিও তো খুব ভালো কমলার রসগোল্লা বানাতে পারি। বাবার দেয়া যে সোনার চেনটা আছে তুমি ওটা বিক্রি করে দাও। যে টাকা পাওয়া যাবে তা দিয়ে রোহিতের স্কুলের বেতনও পরিশোধ হবে। আর বাদবাকি টাকা দিয়ে আমরা একটা কমলার রসগোল্লার দোকান করি। আমি কোনো দিন তোমার কোনো শখ পূরণ করতে পারিনি, আর তোমার বাবার দেয়া গহনা আমি বিক্রি করব? আমি এটা করতে পারবো না। তাই কি হয়েছে? ব্যবসায় লাভ হলে অমন গহনা তুমি আমায় আবার গড়িয়ে দিও। আর না করো না গো তুমি, আমি চেনটা নিয়ে আসছি।
এই বলে কমলা চেনটা আনতে গেল। আর সে কিছুক্ষণের মধ্যে চেনটা নিয়ে ফিরে এলো। এই নাও চেনটা, যাও স্বর্ণকারের কাছে আজকেই বিক্রি করে এসো, এক্ষুনি যাও, তুমি আর দেরি করো না গো। তুমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো গিন্নি, আমি এই গহনা যেন তোমায় খুব তাড়াতাড়ি আবার ফিরিয়ে দিতে পারি। এই বলে রমেশ চেনটা নিয়ে স্বর্ণকারের কাছে বিক্রি করতে গেল। আর সে কমলার রসগোল্লা বানানোর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ঘরের পথে রওনা দিল। তুমি যা যা বলেছ সব নিয়ে এসেছি। আর কমলা তো এদিকে মন দিয়ে কমলার রসগোল্লা বানাতে শুরু করলো। সে তার যতটুকু সম্ভব সুস্বাদু করে কমলার রসগোল্লা বানালো। আর রমেশ এদিকে একটা ঠেলাগাড়ি করে কমলার রসগোল্লাগুলো নিয়ে বাজারে বিক্রি করতে গেল। সে একদম বাজারের শেষ প্রান্তে একটা ফাঁকা জায়গা দেখে ঠেলাগাড়িটি নিয়ে দাঁড়িয়ে পড়ল। তখন সেই রাস্তা দিয়ে রতন বাজারের দিকে যাচ্ছিল। রতন যে, এসো ভাই, আমার দোকানের কমলার রসগোল্লা খাও, তোমার বৌদি বানিয়েছে। তাই নাকি? বৌদি বানিয়েছে? খুব সুন্দর কমলার সুঘ্রাণ ছাড়ছে তো তোমার রসগোল্লা থেকে। দাও দেখি ভাই দুটো কমলার রসগোল্লা, চেখে দেখি। তখন রমেশ রতনকে কমলার রসগোল্লা খেতে দিল। বাহ বাহ, দারুণ! তোমার এই রসগোল্লার যে অসাধারণ স্বাদ ভাই। দেখো, তোমার এই কমলার রসগোল্লার ব্যাপক চাহিদা হবে, দেখে নিও। আশীর্বাদ করো ভাই, এবার যেন আমাদের সুদিন আসে। অনেক আশা করে এই দোকানটা করেছি। তোমার এই রসগোল্লার এমন স্বাদ যা নিজ গুণেই সবার মন মাতাবে। এখন 1 কেজি রসগোল্লা দাও তো ভাই, বউ বাচ্চার জন্য নিয়ে যাই। রতন তো 1 কেজি রসগোল্লা কিনে সেখান থেকে খুশি মনে বাড়ি ফিরল। আহা, কি দারুণ কমলার সুগন্ধ ছাড়ছে। এই রসগোল্লাগুলো দেখছি কমলা কালার। এগুলো কি কমলার রসগোল্লা নাকি ভাই? হ্যাঁ, এগুলো কমলার রসগোল্লা। আর কিছুক্ষণের মধ্যেই কমলার রসগোল্লার সুগন্ধে বেশ কিছু মানুষ রমেশের ঠেলাগাড়ির সামনে ভিড় করল। দেখতে দেখতেই রমেশের সমস্ত রসগোল্লা বিক্রি হয়ে গেল। তখন রমেশ খুশি মনে বেশি করে কমলার রসগোল্লা তৈরির জিনিস কিনে বাড়ির পথে রওনা দিল। গিন্নি, রোহিত, কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি এইদিকে এসো। হ্যাঁ গো, আসছি। তুমি চলে এসেছো? রসগোল্লাগুলো বিক্রি হয়েছে? হ্যাঁ গিন্নি, প্রথম দিনেই আমাদের সব রসগোল্লা বিক্রি হয়ে গেছে। আর লোকজন সবাই রসগোল্লা খেয়ে খুব সুনাম করছে। এ তো খুব ভালো কথা। এবার মনে হয় আমাদের দুঃখের দিন ঘুচল। কাল থেকে আমি আরও বেশি করে কমলার রসগোল্লা বানাবো। তুমি ওগুলো নিয়ে যেয়ে বাজারে বিক্রি করো।
তাহলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না গো। হ্যাঁ, বেশি করে রসগোল্লা বানিও। তুমি তো আমার ঘরের লক্ষ্মী, তোমার জন্যই এবার আমাদের সুদিন ফিরবে বলে মনে হচ্ছে। এইবার মনে হচ্ছে কমলাদের সুখের দিন আসবে। আর এই আশাতেই কমলা তো আরো বেশি করে সুস্বাদু কমলার রসগোল্লা বানাতে শুরু করলো। আর রমেশ সেগুলো প্রতিদিন বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে থাকলো। রোহিতেরও এইদিকে পরীক্ষার ফলাফল বেরিয়েছে। সে প্রথম স্থান অধিকার করে নতুন ক্লাসে উত্তীর্ণ হয়েছে। ছেলের এমন ভালো ফলাফলে বাবা মা আজ খুবই খুশি। রমেশ এখন ঠেলাগাড়ি ছেড়ে একটা দোকান নিয়েছে। সেখানে সে আরো অনেক বেশি করে রসগোল্লা বিক্রি করতে পারে। এখন তার কমলার রসগোল্লার নাম ডাক মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এই রমেশ যেই দিন থেকে কমলার রসগোল্লার দোকান দিয়েছে সেই দিন থেকে আমার বেচা কেনা একদম লাঠে উঠেছে। না, এইভাবে আর চলতে দেওয়া যাবে না। দেখি কিছু একটা করতেই হবে আমাকে। কোনো একটা বুদ্ধি বের করে ওই রমেশের ব্যবসা আমাকে বন্ধ করতেই হবে। গহনাটা আমায় পরে দিলেও পারতে, ঘরটা আগে মেরামত করতে হবে তো। দেখো ঘরে যা ফাটল ধরেছে। এটা তোমায় না দেয়া অবধি আমার যে শান্তি ছিল না। এবার তোমায় গহনাটা দিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে ঘরদোর সব মেরামত করব। তুমি কোনো চিন্তা করো না। দিন দিন রমেশের অবস্থার উন্নতি হয়। অনেক সহ্য করেছি, আর না, আজই ওই রমেশের শেষ দিন। ওইদিকে হরেশ ঈশানিত হয়ে রেগেমেগে জ্বলন্ত মশাল হাতে ছুটে যায় রমেশের বাড়িতে আগুন দিতে। এই এই কে রে? কে ওখানে? রমেশের গলা পেয়ে হরেশ সেখান থেকে ছুটে পালিয়ে যায়। তুমি ঠিক দেখেছো? হরেশ ঠাকুরপোই আমাদের ঘরে আগুন দিতে এসেছিল। কিন্তু কেন? হ্যাঁ গিন্নি, আমি জানালা দিয়ে স্পষ্ট দেখলাম হরেশ মশাল হাতে আমাদের ঘরে আগুন দিতে এসেছিল। আমাদের রসগোল্লার দোকান দেবার পর হরেশের বেচাকেনা অনেকটাই কমে গেছে, তাই মনে হয় ও হিংসায় আমাদের ঘরে আগুন দিতে এসেছিল। কাল একবার হরেশের বাড়ি গিয়ে ওর সঙ্গে কথা বলতে হবে। তুমি তাই করো, কাল একবার হরেশ ঠাকুরপোর বাড়ি গিয়ে ওর সঙ্গে কথা বলো। তাতেও যদি কাজ না হয়, তুমি তখন গ্রাম প্রধানের কাছে গিয়ে নালিশ জানিও। চলো এখন ঘরে চলো, ঘুমোবে। শোন ভাই হরেশ, কাউকে মেরে কেউ বড় হতে পারে না রে ভাই। তুই বরং তোর কাজে মন দে, ছানায় ভেজাল মিশিয়ে অতিরিক্ত লাভের চিন্তা বাদ দে। ভালো মানের রসগোল্লা তৈরি কর। তোর দোকানের রসগোল্লা লোকজনের ভালো লাগলে এমনিতেই তোর বেচা কেনা বেড়ে যাবে। রমেশ দাদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি খুবই লজ্জিত। আচ্ছা ঠিক আছে, এবার গিয়ে আজ থেকেই নতুন উদ্যমে কাজ শুরু করে দে ভাই। তুমি খুব ভালো গো রমেশদা, তুমি যেমনটা বলবে আমি এখন থেকে ঠিক তেমনই করব।
তখন থেকে হরেশ তার সবটুকু দিয়ে চেষ্টা করে হরেক রকম সুস্বাদু মিষ্টি বানায়। এখন লোকজন হরেশের দোকানের মিষ্টি খেতেও খুব পছন্দ করে। এখন দুজনের দোকানেই খুব ভালো বেচাকিনা হয়, দুজনেই খুব সুখে থাকে।